একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন। আজকে তোমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে অর্থনীতির মূলনীতি থেকে। অর্থনীতির মূলনীতির প্রথম অধ্যায় হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমি সরাসরি ক্লাসেই চলে যাচ্ছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ক্লাসে যাচ্ছি। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে আজকে আমি আলোচনা করব ডিমান্ড। ডিমান্ড বা বাংলায় যেটাকে বলা হয় চাহিদা। চাহিদা হচ্ছে, চাহিদা বলতে আমরা কি বুঝি? নর্মালি আমরা বলতে পারি যে কোনো জিনিস চাওয়াকেই চাহিদা বলে। ইচ্ছা বা আকাঙ্ক্ষা, কোনো জিনিস পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকেই চাহিদা বলে। আসলে কি তাই? না, অর্থনীতির দৃষ্টিকোণ থেকে আমরা সব কিছুকেই একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করব। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে যে কোনো কিছু চাওয়াকেই শুধুমাত্র চাহিদা বলা হবে না। তাহলে চাহিদা বলতে কি বুঝবে? সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হবে যা ওই দ্রব্যটির ক্রয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা, এই দুইটাকে সমর্থন করে। অর্থাৎ আমরা ইকোনমিক্সের চাহিদা বলতে বুঝি এমন একটা বস্তুগত দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা যার পশ্চাতে থাকে অর্থ ব্যয় করার ইচ্ছা এবং অর্থ ব্যয় করার সামর্থ্য। তাহলে আমরা অ্যাকর্ডিং টু ইকোনমিক্স বলতে পারি হোয়াট ইজ ডিমান্ড। যদি কোনো জিনিস পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলতে হয় তাহলে তিনটা এলিমেন্ট দরকার হবে, অর্থাৎ চাহিদার বৈশিষ্ট্য থাকবে তিনটি। সেই তিনটি বৈশিষ্ট্য আমি লিখে দেখাচ্ছি। কি কি? প্রথম হচ্ছে ডিজায়ার। ডিজায়ার বা ইচ্ছা। দ্বিতীয়টা হচ্ছে এবিলিটি টু পে বা সামর্থ্য, ক্রয়ের সামর্থ্য। এবং 3 নাম্বারটা হচ্ছে উইলিং টু পে। উইলিং টু পে বা অর্থ ব্যয় ইচ্ছা। অর্থ ব্যয় ইচ্ছা। তাহলে দেখো, ইকোনমিক্স এর ভাষা অনুযায়ী চাহিদা বলতে আমরা কোনো জিনিস পাওয়ার ইচ্ছা থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে, ক্রয় করার সামর্থ্য থাকতে হবে এবং অর্থ ব্যয়ের ইচ্ছাটাও থাকতে হবে। উদাহরণের সাহায্যে বলে দিচ্ছি। ইচ্ছা, মনে করো আমি যদি জিনিসটা নাই চাই তাহলে পরের দুটো শর্ত পূরণ করার আমার কোনো দরকারই নেই। যেমন মনে করো জুয়েলারি বা অলংকার। কোনো ছেলে কিন্তু অলংকারের ইচ্ছা তার হবে না, একটা মেয়ের যেমন হবে, তাই না? কাজেই সে পরের দুটোতে যাওয়ার প্রশ্নই ওঠে না। আবার একটা ক্রিকেট খেলার টিকিট, ফাইনাল মনে করো ইডেন গার্ডেনের টিকিট পাওয়ার ইচ্ছা একটা ছেলের জন্য যেমন ডিজায়ারফুল, একটা মেয়ের জন্য সেরকম ডিজায়ারেবল না। কাজেই তখন এই দুটার শর্ত সেই মেয়েটার জন্য প্রযোজ্য হচ্ছে না। কাজেই আমি যখন কোনো জিনিস পর আমার দেহেরও একটা ইচ্ছা থাকবে, তারপরে আসবে পরেরটা অ্যাবিলিটি টু পে, সামর্থ্য, মানে সেটা কেনার সামর্থ্য আছে কিনা। আমি অর্নামেন্ট অবশ্যই পছন্দ করি। অর্নামেন্টের দোকানে গেলাম, ঘুরে ঘুরে আমার অনেক অর্নামেন্ট পছন্দ হলো, কিন্তু আমি সেটা যদি কেনার সামর্থ্য না থাকে তাহলে সেটাও আমার জন্য ইচ্ছা হবে না। আবার মনে করো যে আমার সামর্থ্য আছে কিন্তু অর্থ ব্যয় করার ইচ্ছা আমার নাই, আমি খুব কৃপণ ব্যক্তি। যখনই আমি চিন্তা করি যে আমি এই যে রিক্সা করে যাই যে ক্লাসে, আমার একটা গাড়ি হলে খুব ভালো হতো, গাড়ি কেনার অ্যাবিলিটিও আমার আছে, কিন্তু মনে করো যখনই আমি চিন্তা করি যে গাড়ি কিনতে গেলে এত এত টাকা আমার খরচ হয়ে যাবে, দরকার নেই, একটু কষ্ট করে রিক্সা করেই গেলাম, তাহলে সেটাও আমার জন্য চাহিদা হবে না। এই জন্য বলা হচ্ছে চাহিদা হতে গেলে কি হতে হবে? ইচ্ছা, অর্থ ব্যয়ের সামর্থ্য, অর্থ ব্যয় করার ইচ্ছা। এই তিনটা সমর্থিত, এই দুইটা সমর্থিত কোনো বস্তু বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকেই অর্থনীতিতে চাহিদা বলা হয়। ইজ ইট ক্লিয়ার টু অল? আই থিঙ্ক ইট ইজ। না, আমরা এখন পরের ইয়েতে যাচ্ছি, চাহিদা। আমরা এখন পড়ব চাহিদা অপেক্ষক। লুক, চাহিদা অপেক্ষক।
যে কোনো কিছুর ফাংশন বা অপেক্ষক কাকে বলে? যখন দুইটা চলকের বা দুই বা ততোধিক চলকের সম্পর্ককে গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় অপেক্ষক। আর চাহিদার সাথে যে যে জিনিসের সম্পর্ক আছে সেটাকে যখন আমরা একটা গাণিতিক প্রক্রিয়া ব্যাখ্যা করব বা প্রকাশ করব তখন সেটাকে বলা হবে চাহিদা অপেক্ষক। চাহিদা অপেক্ষক বলতে আমরা কি বুঝি? চাহিদা কি কি জিনিসের উপর নির্ভর করে? লোক, এটা যদি চাহিদা হয়, কিউটি কোয়ান্টিটি অফ ডিমান্ড হয়, ফাংশন অপেক্ষক ফাংশন অফ চাহিদা কি কি জিনিসের ফাংশন? অবশ্যই প্রাইস ইটসেলফ, মানে যে জিনিসের চাহিদা নিয়ে আমরা আলোচনা করব সেই জিনিসের দামের উপরে নির্ভর করে, এবং রিলেটেড দ্রব্যের দামের উপরেও নির্ভর করবে। প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস, প্রাইস অফ সাবস্টিটিউট গুডস, আমি আসছি ব্যাখ্যায়, লিখে নিই আগে। তারপর হচ্ছে টেস্টের উপরে, তারপর হচ্ছে ইনকাম, তারপর হচ্ছে নাম্বার অফ কনজিউমার, এটসেট্রা এটসেট্রা। আরও অনেক জিনিসের উপর ডিপেন্ড করে। যেসব জিনিসের উপর চাহিদা ডিপেন্ড করে বা চাহিদা নির্ভর করে সেটাকেই বলা হয় চাহিদার নির্ধারক। যে যে জিনিসের উপর চাহিদা নির্ভর করে সেটাকে বলা হয় চাহিদার নির্ধারক। এই চাহিদার ডিটারমিনেন্টসগুলোকে আমি যখন একটা ফ্রেমে গেঁথেছি, একটা ফ্রেমে প্রকাশ করার চেষ্টা করছি, এই যে চলক, এটা কিউটি হচ্ছে একটা চলক, আর এখানে হচ্ছে অনেকগুলা চলক। এই অনেকগুলো চলকের সাথে চাহিদার কি সম্পর্ক, যেটাকে আমি প্রকাশ করছি ফাংশন দিয়ে, এটাই হচ্ছে ডিমান্ড ফাংশন। লোক, এখন আমি দেখব পিএক্স কি। পিএক্স হচ্ছে প্রাইস অফ ইটসেলফ, যেই জিনিসটার চাহিদা নিয়ে আমি আলোচনা করছি। সে মার্কারের চাহিদাটা নিয়ে আমি আলোচনা করছি। সো মার্কারের দামটা যদি বেশি হয় চাহিদা কমবে, মার্কারের দাম যদি কম হয় চাহিদা বাড়বে। তারপর হচ্ছে প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস, পরিপূরক দ্রব্যের দাম। পরিপূরক দ্রব্য কি? মার্কার ছাড়াও আমি হোয়াইট বোর্ডে কি দিয়ে লিখতে পারতাম? আমার কাছে মার্কারের যে কালি নেই, সে একটা পার্মানেন্ট মার্কার আছে, লিখতে পারি। অথবা একটা ব্ল্যাকবোর্ড হলে আমি এখানে চক দিয়ে লিখতে পারতাম, তাই না? সেরকম এটা হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস, হচ্ছে পরিপূরক দ্রব্য। মানে এই যে মার্কার দিয়ে আমি লিখলাম, এখন এটাকে মুছার জন্য আমার কি দরকার হবে? ডাস্টার। সো এই হোয়াইট বোর্ড, মার্কার, ডাস্টার, এটা হচ্ছে একটা অপরের পরিপূরক। যে দ্রব্যটা ব্যবহার করতে গেলে আরও অনেকগুলো দ্রব্যের প্রয়োজন অনুভূত হয়, সেটাকে বলা হয় পরিপূরক দ্রব্য। যেমন কালি, কলম, সিম, মোবাইল, ব্যাটারি, চার্জার, তারপর পেট্রোল, গাড়ি, চা, চিনি, এগুলো হচ্ছে পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্যের দামের উপরেও এই দ্রব্যটার চাহিদা নির্ভর করবে। তারপর মনে করো প্রাইস অফ সাবস্টিটিউট গুডস মানে পরিবর্তক দ্রব্য। একটার পরিবর্তে যখন আরেকটা ব্যবহার করা যায় তখন সেটাকে পরিবর্তক দ্রব্য বলে। তো পরিবর্তক দ্রব্যটা দামের উপরেও আসলে চাহিদা নির্ভর করবে। যেমন মনে করো আমি কফির চাহিদা নির্ণয় করব। সো কফির পরিবর্তক দ্রব্য কি? চায়ের দামের উপরেও কিন্তু কফির চাহিদা নির্ভর করবে। হচ্ছে টেস্ট বা চয়েসের উপরে আসো। টেস্ট হচ্ছে কি? আমি টেস্টে অভ্যস্ত, আমার হ্যাবিট হয়ে গিয়েছে। আমি মনে করো এখন আমি কফি খাই, কাজে কফির দাম বাড়ার সাথে সাথে দাম কমলো কি বাড়লো সেটা আমার নির্ভর করবে না, আমার টেস্টের উপরেই চাহিদাটা নির্ভর করবে। ইনকাম, কনজিউমারের ইনকামের উপরেও চাহিদা নির্ভর করে। কনজিউমারের ইনকাম বাড়লো কি কমলো, যদি আমার ইনকাম বাড়ে চাহিদা বাড়বে, ইনকাম কমলে চাহিদা কমবে। নাম্বার অফ কনজিউমার অর্থাৎ ক্রেতার সংখ্যার উপরেও কিন্তু চাহিদা নির্ভর করে। একটা ফ্যামিলিতে 2 জন মানুষ ছিল, তাদের যে চাহিদা, আস্তে আস্তে তাদের ফ্যামিলি বড় হলো, 4 জন হলো, 5 জন হলো, তাহলে তাদের ডিমান্ড বেড়ে যাবে না? এই জন্য সেটা হচ্ছে নাম্বার অফ কনজিউমার। তাহলে এইসব জিনিসের উপরে ডিমান্ড নির্ভর করে এবং এইগুলোকে বলা হয় ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, চাহিদার নির্ধারক। এটাকে আমরা যে গাণিতিক প্রক্রিয়া সাজিয়েছি সেটাকে বলা হয় চাহিদা অপেক্ষক বা ডিমান্ড ফাংশন। এখন ধরো আমি আসবো ল অফ ডিমান্ড।
ল অফ ডিমান্ড বা চাহিদা সূচি। চাহিদা সূচিতে আসতে যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই সকল জিনিসকে এগুলো 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 সব জিনিসগুলোকে অপরিবর্তিত ধরে নিয়ে, ফিক্সড ধরে নিয়ে চাহিদা কেবলমাত্র দামের উপরে নির্ভর করে। তাহলে ল অফ ডিমান্ডে আমি চাহিদাকে সাজাচ্ছি এভাবে, ফাংশন অফ অনলি পি এক্স বা পি এক্স বা পি এক্স না দিলেও চলে, আমি এখানে এক্স লিখিনি, এক্স রূপে চাহিদা হতো, তাহলে এই জন্য এক্সটা কেটে দিলাম। তাহলে সব জিনিসগুলোকে যদি আমি অপরিবর্তিত ধরে নেই, চাহিদা কিসের উপর নির্ভর করে? অনলি মাত্র দামের উপরে, মানে মার্কারের শুধুমাত্র দামের উপরেই নির্ভর করবে মার্কারের চাহিদা, আর সব জিনিসগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে চাহিদা বিধিটা কি? চাহিদা বিধিটাকে আমি বলতে পারি যে অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থেকে যদি কোনো জিনিসের দাম বাড়ে তাহলে চাহিদা কমবে, এবং কোনো জিনিসের দাম কমে তাহলে চাহিদা বাড়বে, ভাইস ভার্সা। এবং এই দুটোর সম্পর্ক হচ্ছে নেগেটিভ সম্পর্ক, নেগেটিভ রিলেশনশিপ। তাহলে চাহিদা বিধিটাকে আমি এখন এভাবে প্রকাশ করতে পারি, লুক অ্যাট মি, দাম বাড়লে চাহিদা কি হচ্ছে? কমে, এবং দাম কমলে চাহিদা বাড়ে। এই হলো আমাদের চাহিদা সূচি, চাহিদা বিধি, এবং এই সম্পর্কটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ চাহিদা বিধি দামের সাথে চাহিদার সম্পর্ক নেগেটিভলি রিলেটেড। আমরা ল অফ ডিমান্ড পড়ে ফেললাম, চাহিদা সূচি কি, ঠিক আছে, সরি, চাহিদা বিধি কি? অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থেকে যদি কোনো জিনিসের দাম বৃদ্ধি পায় তাহলে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এটাই হচ্ছে চাহিদা বিধি। এখন চাহিদা বিধিকে দুইটি উপায়ে প্রকাশ করা যায়। প্রকাশের মাধ্যম অনুযায়ী আমরা চাহিদা বিধিকে এখন আলোচনা করব। দেখো, তোমরা বোর্ডে খেয়াল করো, আমি দুটি শব্দ লিখেছি, চাহিদা সূচি, চাহিদা রেখা। চাহিদা বিধি থেকে এখন আমি চাহিদা সূচিতে আসবো এবং চাহিদা রেখায় আসবো। চাহিদা বিধিকে আমি প্রথমে চাহিদা অপেক্ষক হিসেবে প্রকাশ করেছি, এখন প্রকাশ করছি চাহিদা গাণিতিক অর্থাৎ চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে বলা হয় চাহিদা সূচি, আর চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশকে বলা হয় চাহিদা রেখা। দেখো, চাহিদা সূচি গাণিতিক প্রকাশ, অর্থাৎ একটা টেবিল, এই টেবিলটার একদিকে থাকবে দাম আর একদিকে থাকবে চাহিদা, অর্থাৎ আমরা হাতের ডান দিকে রাখবো চাহিদাকে, বাম দিকে রাখবো দামকে। এই যে দাম, মনে করো যখন কোনো জিনিসের দাম, একটা কলমের দাম 5 টাকা ছিল, তখন আমি কিনেছি একটা। যখন 10 টাকা দাম হলো, আচ্ছা আমি একটু উল্টিয়ে দিচ্ছি, যখন 15, একটা কলমের দাম 15 টাকা ছিল, তখন আমি কিনেছিলাম একটা। যখন 10 টাকা দাম হলো, তখন আমি কয়টা কিনলাম? 2টা। যখন 5 টাকা দাম হলো, তখন আমি কয়টা কিনলাম? 3টে। তাহলে দেখো, এটা চাহিদা বিধিকে রিফ্লেক্ট করছে কিনা। চাহিদা বিধি কি? চাহিদা বিধি ছিল অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থেকে কোনো জিনিসের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম দেখো 15 টাকা থেকে যখন 10 টাকা হলো, তখন চাহিদা বাড়লো 1 থেকে 2। আবার যখন দাম 10 থেকে 5 হলো, চাহিদা আরো বেড়ে হলো 2 থেকে 3। এবং উল্টা দিকে যাও, 5 থেকে 10 হলে চাহিদা কমে হচ্ছে 3 থেকে 2, এবং 10 থেকে 15 হলে চাহিদা আরো কমে হচ্ছে 2 থেকে 1। অর্থাৎ চাহিদা বিধিকে রিপ্রেজেন্ট করছে। চাহিদা বিধির এই গাণিতিক প্রকাশকে বলা হয় কি? চাহিদা সূচি। কি বলা হয়? চাহিদা সূচি। এখন এই সূচিটাকে, চাহিদা রেখার জ্যামিতিক প্রকাশকে বলা হয় চাহিদা রেখা। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমি একটা
রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে সেটার মাধ্যমে আমি যে রেখাটা পাবো সেটাকে আমরা চাহিদা রেখা বলবো। দেখো এই রেখাটা দুইটা এক্সিস আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস মানে উলম্ব, আর একটা হরিজন্টাল এক্সিস মানে ভূমি অক্ষ। উলম্ব অক্ষে আমি দেখাচ্ছি দাম, প্রাইস দেখাচ্ছি, আর ভূমি অক্ষে আমি দেখাচ্ছি কোয়ান্টিটি অফ ডিমান্ড। এখন এখানে দাম দেখাচ্ছে, আমি এই সূচিটাকে নিলাম, এই সূচিটাকে প্রেজেন্ট করছি, নট নেসেসারি যে এই সূচিটাকে নিতে হবে, কিন্তু আমি নিচ্ছি কারণ এরপরে আমার একটু বক্তব্য আছে। দেখো প্রাইস হচ্ছে 5, 10, 15, আমি এটাকে সমানভাবে নেব, স্কেলের সাহায্যে আমরা সমানভাবে নেব। আমি এটা খালি চোখে করছি অনুমানের ভিত্তিতে, 5, 10, 15 এবং কোয়ান্টিটি অফ ডিমান্ডটা 1, 2, 3, এটার রেশিওটাও সমান হতে হবে, রেঞ্জটা 1, 2, 3, 1, 2, 3। এখন এই অনুযায়ী আমি বিন্দুগুলোকে বসাবো। যখন 15 টাকা ছিল তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড 1, কাজে দেখো তো আমাদের করসপন্ডিং পয়েন্টস হচ্ছে এইটা, এই বিন্দু। এবং যখন 10 টাকা ছিল তখন 2, বি বিন্দু। এবং যখন 3, 5 ছিল তখন 3, সি বিন্দু। এই যে আমরা তিনটা বিন্দু পেলাম এ বি সি, এই তিনটা বিন্দুকে যোগ করে দিলে পরে যে রেখাটাকে আমি পাচ্ছি এটাকেই বলা হবে চাহিদা রেখা। এটাকে কি বলা হবে? চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভ। তাহলে চাহিদা বিধির দুইটা রূপ আমরা দেখলাম, দুইভাবে আমরা চাহিদা বিধিকে প্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে গাণিতিক প্রেজেন্টেশন যেটাকে বলা হয় চাহিদা সূচি, আর একটা হচ্ছে জ্যামিতিক প্রেজেন্টেশন যেটাকে বলা হয় চাহিদা রেখা। এখন আমি আসি ওই পর্বে যে বললাম যে এটা থেকে কেন আঁকলাম। তোমাদের একটা কোশ্চেন এরকম আসতে পারে যে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। কাল্পনিক চাহিদা সূচি, তুমি এরকম ভাবে ঠিক একটা চাহিদা সূচি তৈরি করবে, যে কোনো একটা চাহিদা সূচি তৈরি করে তোমাকে ওই চাহিদা সূচির বেসিসেই কিন্তু একটা রেখা আঁকতে হবে। যার ফলে আমি এটা থেকে এটা এঁকে দেখালাম যে কিভাবে আমরা ওই সূচি থেকে চাহিদা রেখা পেতে পারি। জাস্ট তখন আমাকে এখানে লিখতে হবে কি জানো, এখানে আরেকটা কলাম আমাকে তৈরি করতে হবে যেখানে আমি লিখব কম্বিনেশন পয়েন্টস বা সংমিশ্রণ বিন্দু। এটার নাম দিয়েছি এ, এই যে দেখছে এই বিন্দুটার নাম দিয়েছি এ, এটার নাম দিয়েছি বি, এটার নাম দিয়েছি সি। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল একটি কোশ্চেন যেটার নাম হচ্ছে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। থ্যাংক ইউ ক্লাস। পড়ো বোর্ডে একটু খেয়াল করো, লিখেছি ব্যতিক্রম, চাহিদা বিধি ব্যতিক্রম। আমরা কিন্তু চাহিদা বিধি পড়ছিলাম, তাই না? চাহিদা বিধির ব্যতিক্রম অর্থাৎ সবসময় কি এটাই হবে যে কোনো জিনিসের দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে? না, কোনো আইন তৈরি হলে সঙ্গে সঙ্গে সেটা আইন লঙ্ঘনেরও একটা বিষয় কিন্তু তৈরি হয়ে যায়। যাই হোক, ঠিক চাহিদার মতোই চাহিদার আইন যখন ল অফ ডিমান্ড তৈরি হয়েছে, সাথে সাথে এক্সেপশনালিটিস এসে গেছে। সেই এক্সেপশনালিটিসগুলো কি? যেমন মনে করো যে আমার ওই যে ধরেছিলাম না ডিটারমিনেন্টসে যে কি কি জিনিসের উপর চাহিদা নির্ভর করে, ওই সকল জিনিসগুলো যদি অপরিবর্তিত থাকে তাহলেই কিন্তু চাহিদা বিধি কাজ করবে। আর ওই জিনিসগুলো যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে কিন্তু চাহিদা বিধি কাজ করবে না। ওই জিনিসগুলোর মধ্যে কি ছিল? ছিল মনে করো ইনকাম, কনজিউমারের ইনকাম ছিল, আমার ইনকাম যদি বেড়ে যায় তাহলে দাম বাড়লে সো হোয়াট, কোনো কিছু যায় আসে না, আমার চাহিদা কিন্তু বেড়েই যাবে। আবার ইনকাম যদি কমে যায় তাহলে কোনো জিনিসের দাম কমলেও কিন্তু সেটা আমাকে এফেক্ট করবে না, কারণ
আমার তখন ইনকাম কমে গেছে, আসলে তখন আমার চাহিদাও কমে যাচ্ছে, দাম কমলেও আমার চাহিদাও কমে গিয়েছে। আবার মনে করো যে আমার টেস্ট এটাই, আমি যেমন আমি বেনসন সিগারেট খাই, তাহলে বেনসনের দাম বাড়লেও কিন্তু আমি অভ্যাসটা থেকে বের হয়ে আসতে পারবো না। ঠিক একইভাবে এরকম কিছু জিনিস আছে, যেমন মনে করো যে গিফট অ্যান্ড গুডস ইম্পর্টেন্ট একটা জিনিস। গিফট অ্যান্ড গুডস এটাকে বলা হয় নিকৃষ্ট দ্রব্যের কাছাকাছি। নিকৃষ্ট দ্রব্য মানে এমন একটা দ্রব্য যেটার নিচে আর কোনো যাওয়ার রাস্তা নেই। তো স্যার রবার্ট গিফেন আসলে এই দ্রব্যটা আবিষ্কার করেছিলেন বলে ওনার নাম গিফেন কোর্স। উনি হচ্ছেন উনি সুইডিশ বিজ্ঞানী, অর্থনীতিবিদ। উনি খেয়াল করে দেখলেন যে সুইডেনে আলু চাষিরা যখন আলু চাষ করে, আলুর নিচে কিন্তু আর কোনো দ্রব্য তাদের ছিল না। এটি কেটে দাও। গিফেন গুডস, স্যার রবার্ট গিফেন এই ধরনের দ্রব্য আবিষ্কার করেছিলেন বলে ওনার নাম। এটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্য। এই দ্রব্যের নিচে আর যাওয়া যায় না। অর্থাৎ জনগণ যখন কিছু দারিদ্র্য সীমার নিচে বসবাসকৃত জনগণ এমন একটা জিনিস খেয়ে বেঁচে থাকে যার নিচে তাদের আর কোনো উপায় থাকে না। তো এই জিনিসটার এই দ্রব্যটার যদি দাম কমে যায়, তখন তাদের কাছে কি হয়, তাদের কাছে দাম কমে গেলে চাহিদা বেড়ে যায় না। তখন তারা কি করে, অতিরিক্ত টাকাটা দিয়ে আরেকটু ভালো জিনিস খাওয়ার চিন্তা করে। আর যখনই গিফট অ্যান্ড গুডসের দামটা বেড়ে যায়, তখন কিন্তু তাদের চাহিদা কমে যায় না, কারণ তখন দাম যেহেতু বেড়ে গিয়েছে, তখন তাদের স্টকেও এই জিনিসটা বেড়ে যাওয়ার প্রবৃত্তি থাকে। যার ফলে দেখা যায় এই গিফট অ্যান্ড গুডসের চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম হচ্ছে। অর্থাৎ দাম কমলে এটার চাহিদা বেড়ে যাচ্ছে না, কমে যাচ্ছে, আবার দাম বাড়লে এটার চাহিদা কমে যাচ্ছে না, বরং বেড়ে যাচ্ছে। এই জন্য এটাকে গিফট অ্যান্ড গুডস বলা হচ্ছে। তারপরে আরেকটা গুডস এর কথা আমরা বলবো, যেটা নাম হচ্ছে ভেবলেন গুডস। ভেবলেন গুডসটা হচ্ছে গিফট অ্যান্ড গুডস এর মতো। এটাও একজন অর্থনীতিবিদ আবিষ্কার করেছেন, যার এই জন্য এটাকে ভেবলেন, ওনার নামেই ভেবলেন গুডস বলা হচ্ছে। এটা হচ্ছে জাঁকজমকপূর্ণ দ্রব্য, অর্থাৎ গিফট অ্যান্ড গুডসের সম্পূর্ণ বিপরীত একটা অবস্থা। জাঁকজমক, কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা কম দামি জিনিস ইউজ করতে পছন্দ করে না, কোনো জিনিসের দাম বেড়ে গেলে সেটা কিনতে পছন্দ করে নিজেদেরকে টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য। যার ফলে এটাকে বলা হচ্ছে জাঁকজমকপূর্ণ দ্রব্যের দাম যখন বেড়ে যায়, তখন কিছু ক্রেতা আছে যাদের জন্য এই চাহিদাটা বেড়ে যায়। আর যখন এটার দামটা কমে যায়, তখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে, তখন তারা এই জিনিসটাকে অ্যাভয়েড করে, তারা এই জিনিসটা কেনে না। যার ফলে দেখা যাচ্ছে এখানেও চাহিদা বৃদ্ধির লঙ্ঘন হচ্ছে, অর্থাৎ দাম বেড়ে যাচ্ছে, চাহিদা কমে যাচ্ছে, আর দাম কমে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, চাহিদাও বেড়ে যাচ্ছে, দাম কমে যাচ্ছে, চাহিদাও কমে যাচ্ছে। এটাই হচ্ছে ভেবলেন গুডসের বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখলাম এতক্ষণ ধরে কি দেখলাম, চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। আমরা আজকে পড়লাম চাহিদা কাকে বলে, চাহিদা বিধি কাকে বলে, চাহিদা বিধির প্রেজেন্টেশন বা কিভাবে প্রকাশ করা যায়, দুইটা রূপ, একটা চাহিদা সূচি, একটা চাহিদা রেখা, এবং একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা আমরা পেতে পারি। একই সাথে পড়লাম চাহিদা বিধির ব্যতিক্রমগুলো। আশা করি তোমরা লেকচারটা বুঝতে পেরেছ। যদি কোনো রকম অসুবিধা তোমাদের থাকে, তাহলে আমাকে মেসেঞ্জারে নক করবে, প্রবলেম সহ আমি সলভ করার চেষ্টা করব। তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো এখানেই সমাপ্তি টানছি। ধন্যবাদ সবাইকে। সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই ভালো থেকো।